দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরা। এই জেলার সর্ববৃহৎ এবং সর্বশেষ উপজেলা শ্যামনগর। এটি আসন ৪। ভোটারদের এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের মুখোমুখি করা হয়েছে প্রশ্ন উত্তর পর্বে। আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আমি একজন এই এলাকার বাসিন্দা হিসেবে এবং সাতক্ষীরা ৪ আসনের একজন ভোটার হিসেবে আমি একটি প্রশ্ন করতে চাই। সেটি হল, আমাদের এই সাতক্ষীরা একেবারে সুন্দরবন সংলগ্ন এলাকায় এখানে প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় এবং বেড়িবাঁধে ভাঙন, অন্যান্য দুর্যোগ সবসময় লেগে থাকে। কিন্তু আমরা এখানে দেখেছি যে আমাদের বিভিন্ন দপ্তরের সঙ্গে বিভিন্ন সময়ে সমন্বয়হীনতার অভাব। তো এই ক্ষেত্রে এই উপকূলের আমরা উপকূলের জন্য, উপকূলবাসীর জন্য আমরা যেহেতু আমাদের প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদে, সেখানে এই উপকূলবাসীর জন্য উপকূল বোর্ড গঠনের বিষয়ে আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? এই উপকূলের সমগ্র উন্নয়নের জন্য আপনাদের ভাবনাটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কবির ছোট্ট একটি ভাষা দিয়ে শুরু করি। নদীর ঠিকানা দেশের সীমানা, যেটা গিয়েছে হারিয়ে সেটা শ্যামনগর মায়াময় ঘেরা ভরা নীল করে দাঁড়িয়ে। আমরা এই শ্যামনগরের অধিবাসী, নিঃসন্দেহে উপকূলীয় অধিবাসী। আমি গাজী নজরুল ইসলাম। এই উপকূল এলাকা থেকে এখানে জনগণ আমাদের 2 বার এমপি নির্বাচন করেছে। এবারেও 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনেও আমি প্রার্থী আছি। আজকে এখানে আমাদের সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে একটা ছোট্ট আয়োজন করা হলো, একটা খুবই আমাদের জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উপকূলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে। এখানে হচ্ছে এক ভাই এখানে প্রশ্ন করেছেন, আমাদের অত্যন্ত সুপ্রিয় একজন ভোটার, এক গণমান্য ব্যক্তি। এই যে উপকূলীয় অঞ্চলে আমরা বসবাস করছি, আমরা কিভাবে বসবাস করছি, আমাদের সমস্যা কি, আমরা কি করতে চাই? আসলে একবারে বলতে হয়, শ্যামনগর যে উপকূলীয় অঞ্চল, এখানে 12টি ইউনিয়ন আছে। এর মধ্যে প্রায় 6টি ইউনিয়ন সম্পূর্ণ উপকূলের মধ্যেই অবস্থিত। বাকি 6টি সম্পূর্ণ উপকূলের মধ্যে না হলেও তারা সম্পৃক্ত হয়ে যায়। যখন বন্যা জলস্রোত ঘটে, তারা এসে অ্যাটাচ হয়ে যায়, দুর্ভোগে তারা কবলে পড়ে। বিশেষ করে গাবুরা, পদ্মপুর দুটি একদম দ্বীপ ইউনিয়ন। মুন্সিগঞ্জ, বুড়িগণি, রমজাননগর, কাশিবাড়ি, আটুলা, এটা বড় বড় নদীর সন্নিহিত ওইখানে সহ সন্নিহিত এলাকা। এখানে প্রতি বছর জলোচ্ছ্বাস হয়, বন্যা ঘটে। ইতিমধ্যে আমাদের জাতীয় জীবনে প্রভাব ফেলেছে, আন্তর্জাতিক পর্যায়েও এটা নাড়া দিয়েছে। সিডর, আইলা, বিভিন্ন রকমের বুলবুল, ঘূর্ণিঝড় আমাদের প্রতিটি ঘর বাড়ি এখানে ধ্বংস করে দিয়েছে, উপকূলে গাছপালা নষ্ট করে দিয়েছে। আইলার সময় যেটা হয়েছিল, আমাদের গাবুল ইউনিয়নে এক রাতে 11 জন লোক মারা গিয়েছিল, বাচ্চা মুরব্বী সহ। খুব দুঃখজনক ঘটনা। এই যে একটা মেন সমস্যা হলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এবং এর থেকে প্রোটেক্ট করার জন্য আমাদের বেড়িবাঁধ তেমন পর্যাপ্ত পরিমাণে নেই। আমি যখন 2004 সালে সংসদে বক্তব্য দিয়েছিলাম, যে বেড়িবাঁধের একটা নমুনা আমি পেশ করেছিলাম। আমাদের এলাকায় যে বেড়িবাঁধগুলো তৈরি ছিল, সেগুলো 1962 সালের নীতিমালা অনুযায়ী তৈরি করা। তখন সাগরের নদীর পানির যে উৎস, জলোচ্ছ্বাস, জলপ্রবাহ সে সময় যে পর্যায়ে ছিল, সেখানে কেন্দ্র করেই বেড়িবাঁধগুলো তৈরি করা ছিল। সেটা 50-60 বছরের প্ল্যান ছিল, কিন্তু 50-60 পেরিয়ে গেছে। এখন সে সময় বাঁধগুলো এত নিচু, এত ছোট হয়ে গেছে। বর্তমান প্লাবন জলোচ্ছ্বাস আঘাত থেকে প্রায় আগে যদি 9 ফুট 11 ফুট পানি উঠতো, এখন 13 থেকে 15 ফুট পর্যন্ত পানি ওঠে। সুতরাং ওই বেড়িবাঁধগুলো এখন এর সঙ্গে সামঞ্জস্য নয়। এখন বেড়িবাঁধ করতে গেলে বেড়িবাঁধের যে আকারটা কেমন হবে, বটম, হাইট, তারপরে টপ, যে পরিমাণ হওয়া দরকার, আমরা সে পরিমাণে বক্তব্য দিচ্ছিলাম। গাবুরা থেকে সেই পরিমাণে একটা রাস্তা বর্তমানে হচ্ছে, বেড়িবাঁধ হচ্ছে, চলমান আছে। এটা কিন্তু আমাদের 5-6টি ইউনিয়নে হওয়া দরকার। এটা আমরা আশা করছি ভবিষ্যতে আমরা যদি সুযোগ পাই, এটা আমরা করার চেষ্টা করবো। বাইরে প্রস্তুত দিকে একটু বাইরে যাচ্ছে কিনা আমি জানি না। বেড়িবাঁধ প্লাস এই যে জলোচ্ছ্বাস, আমার জলোচ্ছ্বাস যখন হয়,
এই পানি নির্গমের ব্যবস্থা এখানে করতে পারে নাই। আগে যে অর্থগুলো ছিল আউটলেট ইনলেটের যে ব্যবস্থা ছিল অপর্যাপ্ত, সেগুলো বন্ধ হয়ে গেছে, নষ্ট দুর্বল হয়ে গেছে। নতুন করে আবার পানি আউটলেট ইনলেট ব্যবস্থা করা দরকার প্রতিটি ইউনিয়নে। আমি আরো সবার বলবো কি না, এবার আমরা আবার একটু আমরা এই প্রত্যন্ত অঞ্চলে খুবই খাবার পানির সংকট, আমাদের এখানে বিশুদ্ধ খাবার পানির খুবই সমস্যা। আমার প্রশ্নটা হলো এই, আমাদের এই নির্বাচনের পর যে খাবার পানির সংকট, এই সংকটটা আপনি কিভাবে নিরসন করবেন? আমরা কিভাবে বিশুদ্ধ খাবার পানি পাবো? এটাই আমার প্রশ্ন। মূল প্রশ্নের উত্তর দিতে গেলে আমার সাইট দুটো নিয়ে আসতে হবে। ওনার দরকার সুপ্রিয় পানি, জীবন জীবিকার জন্য, বাঁচার জন্য। পদ্ধতিটা কি আছে? মডার্ন টেকনোলজি দিয়ে আমি লবণাক্ত পানিটা আমি মিশ্রণ করে আপনার কাছে সাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে আমার কিছু সাপোর্টিং লাগে। কেমন সাপোর্টিং? আধুনিক প্রয়োজন করতে গেলে আমার ওখানে যে বাসিন্দাগুলো আছে, টোটাল আমার টার্গেট ভিত্তিক এই ক্যাপাসিটি নেওয়া লাগবে। আমার এই প্রজেক্টটা হাতে নেওয়া লাগবে। আমার বাজেটটা কত? আমাদের বাংলাদেশে ইকোনমিক পার্সপেক্টিভে আমাদের পর্যাপ্ত যে বাজেটটা দরকার পরিপূর্ণভাবে, এবং দেখা যায় সে বাজেটটাও আমাদের পরিপূর্ণভাবে আসে না, এবং আসার পরে পর্যাপ্ত যেভাবে কাজ করা দরকার আমরা এইভাবে কাজ করে উঠতে পারি না, যে কারণে আপনারা সার্ভিসটা পান না। সেক্ষেত্রে আমার দেখতে হবে এখানে আমার ইকোনমিক স্ট্রেসটা কতটুকু। তাহলে আমি যদি টোটাল ওই ইউনিয়ন ভিত্তিক প্রজেক্টটা দাঁড় না করাতে পারি, তাই ব্যক্তি বিশেষ আমি কি হবে, তেমন এটা দেশের বাইরে চিন্তা করার দরকার নেই। আমরা পাশে ঢাকা আমরা ওয়াসা যেটা দেখি যে সেন্ট্রালি দুইটা, অত শুধু যদি গাবুরা ইউনিয়নের কথা বলি, সেন্ট্রালি তিনটা যদি আমরা সেন্ট্রাল ট্যাঙ্কি করি, যেটা আমরা লবণাক্ত পানি থেকে মিশ্রণ পানি রূপান্তর করে বাই পাইপ দিয়ে আপনাদের মা বোনদের বাড়িতে আমরা এটা পৌঁছানো সম্ভব। প্রশ্ন হবে, বাংলাদেশ গভর্নমেন্ট যদি এই প্রজেক্টের সাফিসিয়েন্ট বাজেট না দেয়, তাহলে আপনি যদি জনপ্রতিনিধি হন আপনি কিভাবে উদ্যোগ নেবেন? আমাদের এই ইসের জন্য ইউরোপ আমেরিকা থেকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন পর্যাপ্ত আছে। যদি আমাদের নিটটা, আমাদের কষ্টটা আমরা সেখানে উঠে নিয়ে আসতে পারি, আমরা সেখানে পর্যাপ্ত ফাইন্যান্স বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে আমার বিশ্বাস আমি প্রত্যেকটা ঘরে মিষ্টি পানি পৌঁছানোর মতো অ্যাবিলিটি রাখি। দ্বিতীয় হলো, শুধু এটা করলেই হবে না, বেশিরভাগ আমরা বাংলাদেশ গভর্নমেন্ট যে প্রজেক্ট দিচ্ছে, এমন দেখা যায় গভর্নমেন্টের সুচিন্তা থাকার পরেও কার্যক্রমের ক্ষেত্রে এমন বাধা সৃষ্টি হয়, পরিপূর্ণ কাজ হয়। এবং দেখতে হবে আপনি কি করবেন, একটু ওই জায়গায় চলে যান, আমাদের সময়টা নির্ধারিত। আপনি তাহলে আমার একজনকে দিয়ে পুরো নিউজটা শেষ। আমি যদি ছোট, আমি আপনার মানে প্রত্যেকটা বাড়িতে 3টা থেকে 4টা একটা ইউনিটের সেন্ট্রাল ট্যাঙ্কি করে প্রত্যেকটা বাড়িতে ট্যাঙ্কি করে দেবে। আমরা শুনলাম আমাদের প্রার্থী বললেন সেন্ট্রাল ট্যাঙ্কির ব্যবস্থা করবেন। আমরা ঘুরে যাব আরেকজন প্রশ্নকারীর কাছে, আমি হাত উঁচু করবেন। আমরা এখানে প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে আক্রান্ত হই। আপনারা যদি নির্বাচিত হতে পারেন, তাহলে এই উপকূলবাসীর জন্য টেকসই আবাসনের ব্যবস্থা করবেন কিনা? উত্তর দিচ্ছেন বিএনপি নেতা সোলাইমান কবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অলরেডি জনগণের কাছে কমিটেড, যদি আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে নির্বাচিত করে, তাহলে আমরা এই উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্দশা আমরা দীর্ঘদিন যাবৎ দেখে এসেছি। মানুষের স্থায়ী আবাসনের ব্যবস্থা আমরা অবশ্যই করব, এবং মানুষ যাতে এখানে নিরাপদের বসবাস করতে পারে আমরা তার ব্যবস্থা করব। আপনারা একটা জিনিস নিশ্চয়ই জানেন, গত 1 বছর আগে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি একটি সবাই কলকাতা উনি বলেছিলেন, যদি আমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় দেওয়া হয় তাহলে সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করা হবে। আর সুন্দরবন যদি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হয়, আমরা সেই দিকে যাব। আপনার উত্তরটি যথাযথ হয়েছে, ধন্যবাদ। আমরা সবার কাছে ঠিক এই ধরনের প্রশ্নই চাই, যেখানে যথাযথ উত্তর পাবো। সময় নষ্ট না করে আমরা ওখানে যেতে চাই। আমি সাবেক সাংসদ জনাব কাজী নজরুল ইসলাম মহোদয়ের কাছে জানতে চাই যে বাংলাদেশের জাতীয় বাজেটে ন্যাশনালি অ্যাডাপ্টেশন প্ল্যান অর্থাৎ ন্যাপ বলে জাতীয় অভিযোজন পরিকল্পনা রয়েছে।
সেখানে আমাদের এই উপকূলের জন্য, স্পেশালি উপকূলের জন্য কোনো আলাদা কোনো ফান্ড গঠনের কথা থাকলেও আমাদের উপকূলের জন্য কোনো ফান্ড নেই। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি প্রাকৃতিক দুর্যোগ, সাইক্লোন, বন্যা, সিডর এগুলো যখন হয় তখন আমাদের সেটি মেরামত করার জন্য ইমার্জেন্সি ক্রাইসিস মুহূর্তে আমাদের কোনো ফান্ড থাকে না। যদি আপনার দলের পক্ষ থেকে আপনি যদি এই সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন, সেক্ষেত্রে স্পেশালি শ্যামনগরের জন্য কিংবা এই উপকূলের জন্য আলাদা কোনো ফান্ড গঠন করবেন কিনা? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশ আমাদের অঞ্চলটা উপকূলীয় হলো এই ধরনের, যেমন মানে পাহাড়ি এলাকা, তারপরে চট্টগ্রামের নিম্ন অঞ্চল, এসব বেশ কিছু জায়গায় উত্তরীয় অঞ্চল আছে, সেসব জায়গায় এরকম আমাদের মতো অনেক অসুবিধা ভোগ করে। আমার দ্বারা আমাদের ওইসব জায়গার জন্য রিজার্ভ ফান্ড স্পেশালি সেখানে বিট আপ করার জন্য ফান্ড তৈরি আছে বলে আমার জানা, কিন্তু আমাদের সমুদ্রের কোনো তেমন নাই। আমরা যদি নির্বাচিত হতে পারি অবশ্যই আমাদের সমুদ্র অঞ্চল, উপকূলীয় অঞ্চল, বানভাসী অঞ্চল, বারবার যেখানে মানুষ বান করে নিতে পারছে সকলেই জানে, এর জন্য অবশ্যই ইমার্জেন্সি ফান্ড। চমৎকার, আমরা এই রকম আমাদের দিন শুরু হয় লবণ পানি দিয়ে। সারাদিন নারীরা আমাদের পানিতে গা ভিজিয়ে কাজ করতে হয়। আমি চাচ্ছি যে আমাদের প্রার্থী যখন আসবে আমাদের কাছে নারী স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উনি কি কাজ করতে চান। ইসরায়েল বাংলাদেশ সাতক্ষীরা 4 যদি আমাদেরকে ক্ষমতায় আসে, আমরা সরাসরি খাবার পানি সহ আপনাদের গোসলের পানির ব্যবস্থাও মিষ্টি পানি দিয়ে ব্যবস্থা করার চেষ্টা করব। দ্বিতীয় হলো আমরা কমিউনিটি ক্লিনিক, যেগুলো আধুনিক আপনার ফ্যাসিলিটি সহ এটা সর্বোচ্চ সবাইকে ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবো। শুধুই প্রশ্ন হলো, বিগত জীবনে আইলা সিডার, আমপান, বুলবুলকে কাটিয়ে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও বর্তমান লবণ পানি ও অপরিকল্পিত চিংড়ি ক্ষেত ও কাঁকড়া ক্ষেত থেকে ঢুকে আমাদের সবুজ শাকসবজি নষ্ট হচ্ছে। শুধু প্রশ্ন, আপনারা যখন নির্বাচিত হবেন, কেউ না কেউ ক্ষমতা আসলে এটা আপনারা আমাদের কিভাবে সমাধান দিবেন জানতে চাচ্ছি। আপনারা সকলেই জানেন যে আমাদের এই শ্যামনগরটা উপকূলীয় অঞ্চল, চারিদিকে লোনাপানি বেষ্টিত, যে কারণে একসময় মানুষ অর্থনৈতিক উন্নয়নের জন্য চিংড়ি চাষের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। কিন্তু চিংড়ি চাষের ফলে এদেশের জনজীবন, এই এলাকার মানুষের জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। তার জন্য আমাদের দলের স্পেসিফিক পরিকল্পনা, আমরা এই লবণ পানি মুক্ত করে আবারও যে আমাদের বাবা দাদারা যেমন গ্রামীণ পর্যায়ে কৃষিজীবী ছিল, ধান, পাট, বিভিন্ন শস্য উৎপাদন করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করবো। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের উপকূলের জন্য প্রত্যেক বছর যে জলবায়ু, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের জন্য যে মানুষ নিরাপদ আশ্রয় কেন্দ্রের প্রয়োজন সেটা পর্যাপ্ত নাই, এবং যেগুলো আছে খুবই ভঙ্গুর এবং বেহাল দশায় আছে। তো নারী, পুরুষ এবং প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা আলাদা যে আশ্রয় কেন্দ্র থাকার কথা সেটা নেই। তার জন্য আপনাদের পরিকল্পনা এবং পদক্ষেপ কি হতে পারে সেটা সম্পর্কে। সাইক্লোন শেল্টারের কথা বলছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমাদের উপকূলীয় এলাকায় আমরা যখন 91-এ এমপি ছিলাম, ওই সময় আমাদের জোট সরকার ছিল, একটা প্ল্যান ছিল মাটির ঢিপি তৈরি করা, বড় পাহাড়ের মধ্যে ঢিপি তৈরি করা বিভিন্ন ইউনিয়নে। কিন্তু প্ল্যানটা কার্যকরী করা সম্ভব হয়নি বিভিন্ন প্র্যাকটিক্যাল কারণে। এর পরিবর্তে আমরা ওই সময় কিন্তু পরিকল্পনা গ্রহণ করে উপকূলীয় এলাকার বিভিন্ন ইউনিয়নে আশ্রয় কেন্দ্র কাম স্কুলগুলো যেন বাচ্চারা পড়াশোনা করতে পারে, আবার সামাজিক জীবনে কিছুটা মানুষের স্বস্তি পেতে পারে, আবার দুর্যোগকালীন সময় তার আশ্রয় নিতে তৈরি করা আছে। আমাদের গাবুরা, বুড়িগড়নি, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্র এর ব্যাপক হওয়া দরকার। সীমিত সংখ্যকের লোকেরা তিনিও কিন্তু বললেন ব্যাপক হওয়া দরকার। আমরা আশা করছি প্রতি ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণে আশ্রয় কেন্দ্র শুধু না, তার সঙ্গে ওই সময় খাবারের ব্যবস্থা, শুকনো খাবারের ব্যবস্থা, বাচ্চাদের, মহিলাদের, প্রেগন্যান্ট মহিলারা আশ্রয় কেন্দ্র হবে। আমাদের উপকূলীয় অঞ্চলে প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো স্যারের কাছে আমার প্রশ্ন যে টেকসই বেড়িবাঁধের মানে উনি যদি নির্বাচিত হন, টেকসই বেড়িবাঁধে উনি কি পদক্ষেপ নেবেন? টেকসই বেড়িবাঁধের জন্য সর্বোচ্চ যেটা গ্রামে তো মালদ্বীপ একটা সাগরের ভিতরে
তারা সাগরকে বেড়িবাদ দিচ্ছে। ঠিক এরকম উপযুক্ত সাপোর্ট নিয়ে আমি বেড়িবাদের কাজটা শুরু করবো, যাতে 100 বছরের ভিতরে এই বেড়িবাদ ধ্বংসের দিকে না যেতে পারে। আমাদের এলাকায় সুপেয় পানির খুবই অভাব। যে খালগুলো আছে বা পুকুরগুলো আছে সেখানে প্রভাবশালীদের দ্বারা সেগুলো করায়ত্ত হয়ে গেছে। জনগণ এর সুফল পায় না। আপনারা নির্বাচিত হলে জনগণের জন্য আপনারা কি ভূমিকা নিতে পারবেন? প্রভাবশালীদের কাছ থেকে আপনারা কতটুকু রক্ষা করতে পারবেন এই সম্পর্কে? আমরা প্রথমে প্রভাবশালীদের কাছ থেকে খালগুলো আগে অবমুক্ত করে জনগণের ব্যবহার উপযোগী করব এবং যাতে ওখানে মিষ্টি পানি সোর্স থাকে এবং মিষ্টি পানি সরাসরি তার ব্যবস্থা রাখবো এবং সুপেয় পানির জন্য আমরা রেন ওয়াটার হারভেস্টিং করার জন্য আমরা আরো বেশি ট্যাঙ্কি ঘরে ঘরে পৌঁছে দেবো এবং যে সমস্ত দূরবর্তী এলাকায় মিষ্টি পানি আছে অথচ আন্ডারগ্রাউন্ডে হোক অথবা পুকুরে হোক অথবা খালে হোক আর অন্য এলাকায় যেখানে লবণ পানি অথবা খাবার উপযোগী পানি নেই আমরা পাইপ লাইনে সেই সমস্ত এলাকায় পানি এনে মানুষের একেবারে দৌড় গোড়ায় ডিসপেন্সার সিস্টেম করে দিয়ে তারা ওখান থেকে যেন উপযোগী পানি কালেক্ট করতে পারে আমরা তার ব্যবস্থা স্যার আপনার কাছে প্রশ্ন হলো যে আপনারা জানেন যে আমরা দুর্গম এরিয়াতে বসবাস করি, আমাদের এই অঞ্চলের গর্ভবতী মা থেকে শুরু করে শিশুরা এবং ইমার্জেন্সি রোগীদের শুধু সেই শ্যামনগর উপজেলায় স্বাস্থ্যকেন্দ্রে যাইতে অনেক বেশি কিন্তু প্যারা নিতে হয়। যদি আমাদের ইউনিয়নের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে, আমাদের ইউনিয়নের যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, এগুলি যদি অ্যাক্টিভ উৎস্ফূর্তভাবে অ্যাক্টিভ করা যায় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়, উপকার পাই আমরা। এর জন্য আপনার ভূমিকাটা কি থাকবে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের এলাকার যেমন জনশ্বাস বেড়িবাঁধ নাই, মানুষেরা অনেক অসুবিধায় ভুগছে। এর মধ্যে বিশেষ অসুবিধা হলো স্বাস্থ্য কেন্দ্র আমাদের পর্যাপ্ত নাই। বিশেষ করে রাজ্যে 12টা একটা গাঁওয়ার মধ্যবর্তী এলাকায় কোনো বিধবা কোনো মায়ের মানে পেন ওঠে তখন এত বিপদে পড়ে যায়, ওখান থেকে বড় নদী পারে সামনে যাওয়া খুব কঠিন ব্যাপার। অনেকে যেতে যেতে পথেও মৃত্যু হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এদেরকে আমি লক্ষ্য করছি, চিন্তা করি। আমি যখন 2001 থেকে 2006 দ্বিতীয়বার এমপি ছিলাম, ওই সময় কিন্তু বুড়িগঞ্জ আপনারা দেখতে পারেন, বুড়িগঞ্জের হাই স্কুলের সামনে ওখানে একটা জায়গা আছে, ওখানে 10 বেডের একটা হাসপাতালে আমরা প্রজেক্ট দিয়েছিলাম। মানে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল, আগামী ছিল এবং হাসপাতালটার জায়গাটা এখন আমরা পাঠিয়ে রেখেছি। ইনশাআল্লাহ ওখানে হাসপাতাল হবে। শুধু এখানে না, আমরা গাবরা পরিবারের পদ্মপুকুর মঞ্চল ওগুলো ট্যাগরতে যে মিনি হাসপাতাল যেটা হতে পারে, এটা আমাদের প্ল্যানের মধ্যে আছে, আমরা করবো ইনশাআল্লাহ। আমরা এই অঞ্চলে অধিকাংশ মানুষই সুন্দরবনের উপর নির্ভরশীল। এই সুন্দরবন থেকে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করে মানুষ জীবিকা অর্জন করে, কিন্তু কিছু অসাধু জেলেরা বিষ প্রয়োগ করে মাছ ধরে, যার ফলে সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং বর্তমানে সুন্দরবনে বনদস্যুদের উৎপাত বেড়ে গেছে, যার ফলে এই এলাকার সাধারণ জেলে সহ সুন্দরবন নির্ভরশীল সকল মানুষ যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় কি ভূমিকা পালন করবে? বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, প্রথমত যারা এই নিজের জন্য এই কাজগুলো করতেছে তাদের নিখুঁত ব্যবস্থা আগে করবো, কর্মসংস্থান এবং অর্থনৈতিক সাপোর্টের ব্যবস্থা করবো। দ্বিতীয় হলো আইনের সর্বোচ্চ রেস্ট্রিকশন দেবো, কারণ আপনারা জানেন সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ, এটা বাংলাদেশ গভর্নমেন্টের বাইরেও হস্তক্ষেপ। সুতরাং এটা আমাদের রক্ষা করার জন্য আইনের সর্বোচ্চ প্রয়োগ এবং যে মানুষগুলো যে নিজের জন্য কাজ করতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থেকে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাদেরকে ওখান থেকে আমরা ভালোবেসে উঠে অন্য কর্মসংস্থান বিপুল করে সুন্দরবন রক্ষার জন্য সর্বোচ্চ রক্ষা করা হবে। যে আমাদের এলাকায় একটা ফসল মানে বর্ষার মৌসুমিতে শুধু ফসল হয়, তার ফলে মানুষ হতদরিদ্র, যারা অসহায় হতদরিদ্র মানে শিশু শ্রম দিয়ে তারা ইট ভাড়া কাজে চলে যায়, সেই সময় নারীরা ব্যাপকভাবে অসহায় হয়ে যায়। সেই ক্ষেত্রে কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সেটি আমি জানতে চাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন রাষ্ট্র এবং গ্রামতের। এই 31 দফার মধ্যে একটি দফা আছে যেটা
খাল খনন করে আমাদের ওই খালের পানি দিয়ে আমাদের যে এক ফসলি দেশেরকে দুটো বা তিনটে ফসলে যাতে আমরা উৎপাদন করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের পরিকল্পনা আছে এবং আমরা এটা করবো অবশ্যই ইনশাল্লাহ। আর ওভারঅল একটি প্রশ্ন, আপনারা জানেন যে এখানে একটি আমরা উপকূলীয় স্বাস্থ্য সেবা নিয়ে অনেকে কথা বলছেন, আমাদের যে পক্ষটা আমাদের কাছে করেনি, আমাদের উত্তর দেওয়ার সুযোগ হয়নি। আমি উত্তরটা বলতে চাচ্ছি যে আমাদের দলের নেতা যারা তারেক রহমান বলেছেন যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি তাহলে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করে আমরা মানুষের দুর্ভয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো। তোমাদের সামনে বর্তমানে একটা ক্রিটিক্যাল সমস্যা, জনদুর্ভোগের সমস্যা এবং জনগণের খুব আশা আকাঙ্ক্ষার একটা ইচ্ছা, সে বিষয়টা এসছে কিন্তু ব্যাপকভাবে আসেনি। সেটা হলো আমাদের কৃষি জমিতে চিংড়ি চাষ, কাঁকড়া চাষ আর মাছ চাষ, এইটা নিয়ে নিম্ন অঞ্চলের এলাকাগুলোতে বেশ ডেডিকেশন সৃষ্টি হচ্ছে। কেস, কাম, মামলা, মোকদ্দমা এদের মধ্যে সরকারিভাবে বেড়িবাদের 90 ছিল, এগুলো ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তাদেরকে অনেক সমস্যা করতে হয়েছিল। আমরা মোটামুটি রেজিস্ট্রেশন করে রেখে দিয়েছিলাম একটা আলোচনার মাধ্যম দিয়ে। আমি সবসময় বলে থাকি এখানে যেমন চিংড়ি চাষ লাভজনক, জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে এখানে আমাদের বিরাট অর্থ এখানে আয় হচ্ছে ওদের থেকে। যদি এখন কিছু দুর্বলতা আছে কিন্তু ওটাকে আর বাদ দেবো কিনা এটা চিন্তা করার বিষয়। কিন্তু আমার কথা হলো আমাদের এলাকাগুলিতে কৃষি জমি যেগুলো আছে সেগুলিকে মানে পর্যালোচনা করে নিরূপণ করে কোথায় আমরা লবণ পানিতে চিংড়ি চাষ করবো সেই জায়গাটা ঠিক করবো। করতে চাই এবং ধান চাষ, লবণ চাষ, মাছ চাষ সবকিছু আমরা করবো। প্রথমে কথা হলো উপকূল আমার ভাই বোনদের যত অসুবিধাগুলো আছে তাদের সাথে অ্যানালাইসিস করে সবগুলো সমাধানের দিকে আগ্রহ চেষ্টা করবো। এটা ওয়ান। দ্বিতীয় হলো ওয়ার্ল্ড ট্যুরিজম ইকোনমিক ভাবে একটা কান্ট্রিতে ব্যাপকভাবে হিট করে। আমরা শুধু সুন্দরবন বেসতে আমার যে ভাই কোর্সটা করছিলেন যে আমাদের কিছু ভাই আছে অসুবিধাভাবে মাছ ধরে সুন্দরবনে গাছ কাটে, আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম সেক্টর হিসেবে কাজ করে আমরা এখানে 10 থেকে 15,000 মানুষের সর্বোচ্চ কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারবো। আমাদের একজন প্রশ্ন করেছিলেন যে এই এলাকার জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ত মা বোনদের জন্য আমাদের পরিকল্পনা কি। আমরা শুধু এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মা বোন সহ সারা বাংলাদেশের মা বোনদের জন্য আমরা আমাদের 31 দফার মধ্যে একটি দফা আছে ফ্যামিলি কার্ড। আমরা প্রতি মাসে এই ফ্যামিলি কার্ডের জন্য প্রত্যেকটা পরিবারের প্রধান মহিলা সদস্যকে 2 থেকে 2,500 টাকা আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দিতে চাই যদি আমাদের দল ক্ষমতায় যায়। এবং এটা যেহেতু বাংলাদেশে এখনো পর্যন্ত 4 কোটি 10 লক্ষ পরিবার আছে, আমরা প্রথমে 50 লক্ষ পরিবারকে, তারপরের বছর 50 লক্ষ, এইভাবে আমরা প্রতিটি পরিবারের কাছে একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং যাতে এই এলাকার সবাইকে উপকূলকে দেখতে তো আমরা উপকূলের সবার আগে উপকূল সবার আগে ধন্যবাদ। আমরা একটু কর্মচারীদের সবাইকে আমরা সম্মান জানাতে চাই। দেখা যাক প্রার্থীরা ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তারা কতটুকু রক্ষা করতে পারেন। আমিনা বিলকিস ময়না, চ্যানেল 24, সাতক্ষীরা।